তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমরা বলবো অসুখী একজন, লিখেছেন পাবলো নেরুদা। তো এনার বিষয়ে কিছু একটা পড়ে নিন, ইনি কে বা ইনি কে ছিলেন। পাবলো নেরুদা, তার বিষয়ে পড়ে নিন। পাবলো নেরুদার জন্ম হয় 1904 খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান 1973 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কবি, নট্যবিনী, রাজনীতিবিদ পাবলো নেরুদা চিতার সীমানা শহর পার্লেতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেকতালি রেকাদো রেসেস বায়ো আয়তো। পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক যা নেহরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস হল পাবলো পিকাসো। তো চলো এটুকুই পড়ে নিই। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে তোমাদের পাবলো নেরুদার নামটির উৎস কোথা থেকে, ঠিক আছে। আর একটি নাম আসতে পারে পাবলো নেরুদার প্রকৃত নাম কি। তো চলো আমরা বেশি বলবো না, গল্পর দিকে এগোনো যাক। আমি তাকে ছেড়ে দিলাম, মানে কবি তার প্রিয় মানুষকে ছেড়ে দিয়েছেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, মানে তাকে দাঁড় করিয়ে রেখেছে দরজায়, যে তুমি আমার জন্য অপেক্ষা করবে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় তিনি তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আমি চলে গেলাম দূরে দূরে, মানে তিনি অনেক তার থেকে অনেক দূরে চলে গেছে আর কি। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, মানে সে জানতেই পারেনি যে, সে ভেবেছিল আমি হয়তো ফিরে আসবো, কিন্তু সে জানতো না যে আমি আর কোনোদিনও ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম, মানে আমাদের যে কবি তিনি যে পথ দিয়ে হেঁটে গিয়েছিলেন সেই পথ দিয়ে তিনি যাওয়ার পরে একটা কুকুর হেঁটে গেল গির্জার এক নাম, মানে আমাদের যেমন মন্দির হয়, মন্দিরের পুরোহিত হয় খ্রিস্টানদের, তেমন গির্জা হয় আর গির্জার নান হয়, ঠিক আছে। তো গির্জার নান হেঁটে গেল। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, মানে ধীরে ধীরে এক সপ্তাহ পরে আস্তে আস্তে এক বছর কেটে গেল, তিনি আর ফিরলেন না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, মানে তিনি যে রাস্তা দিয়ে গেছিলেন সেই রাস্তায় যে তার পায়ের ছাপ পড়েছিল সেটা বৃষ্টিতে ধুয়ে যায়। ঘাস জন্মালো রাস্তায়, মানে যে রাস্তা দিয়ে গেছেন বহুদিন হয়েছে কেউ চলাফেরা করেনি, সেই রাস্তায় আস্তে আস্তে ঘাস জন্মেছে। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর, মানে যেই আমাদের কবির যে প্রিয় মানুষ ছিল তার, সেটাই তার কথাই বলছে যে একটার পর একটা পাথরের মতো নেমে এলো, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, মানে সে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে যে কবি আসবে ফিরে, কিন্তু আস্তে আস্তে বছর কাটতে লাগলো। এবার এখানে তার যে কষ্ট সেটা পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে, যে বছরের পর বছর তার মাথার উপর, মানে পাথর কষ্ট বছরের পর বছর তার মাথার উপর নেমে আসছে আর কি। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, মানে এরপরে হলো যুদ্ধ, আর যুদ্ধটা আসলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, মানে আগ্নেয় পাহাড় যখন ফাটে তখন চারিদিকে রক্ত এবং লাভা ছড়িয়ে যায়। তো এখানে সেটাই কথা বলেছে যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, মানে রক্ত চারিদিকে, রক্ত শুধু রক্ত, পাহাড়ের মতো বিস্ফোরণ হয়ে চারিদিকে রক্ত ছড়িয়ে গেছে, এটাই কথা বলা হয়েছে। শিশু আর বাইরেরা খুন হলো, মানে ছোটো ছোটো আমাদের যে বাচ্চাগুলো হয় তারা এই যুদ্ধে খুন হয়, এবং বাড়ি বলতে এখানে বাড়ি ঘর সব ভেঙে যায়, এর জন্য এখানে এই কথা বলা হয়েছে যে শিশু আর বাইরেরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না, মানে সেই মেয়েটি বলতে এখানে কবির প্রিয়তমার কথা বলা হয়েছে, যে সেই মেয়েটির মৃত্যু হলো না, এতই যুদ্ধ হলো কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে বলতে কি সমস্ত ভূমিতে আগুন ধরে গেল, সমস্ত আমাদের যে ভূমি, মানে যে মাটি বা আমরা যেখানে থাকি এটাকে ভূমি বলে, হচ্ছে তোমার ভূগোলের ভাষায় এটাকে ভূমি বলে, যে সমস্ত ভূমিতে ধরে গেল আগুন। শান্ত হলো দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, মানে এখানে শান্ত দেবতা বলতে বলা হয়েছে, শান্ত হলুদ দেবতা বলতে বলা হয়েছে যে তারা শান্ত, মানে দেবতারা তো
তাদের জীবন থাকলেও তো তারা নড়াচড়া করতে পারে না, স্থান পরিবর্তন করতে পারে না, তো তারা একই জায়গায় বসে থাকে। এর জন্য এখানে বলা হয়েছে যে শান্ত হলুদ দেবতারা, মানে দেবতারা বসেছিল শান্তভাবে বসেছিল, যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল, মানে যারা বছরের পর বছর তো তার কারণ কি, তারা তো আমাদের মতো চলাফেরা করতে পারবে না এক জায়গায়। এর জন্য এখানে বলা হয়েছে যে তারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, মানে ধ্যান করছিল আর কি। এখানে বলা হয়েছে যে তারা ধ্যান করছিল এক কথায়, তার কারণ কি তারা নড়তে পারছে না। এর জন্য উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, মানে যে মন্দিরে শান্ত দেবতারা বসেছিল, শান্ত হলুদ দেবতারা, সেই মন্দির চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। এখানে কথাই বলা হয়েছে যুদ্ধে মন্দির চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তারা আর স্বপ্ন দেখতে পারবে না, মানে তারা স্বপ্ন দেখতে পারবে না। তার কারণটা কি, যেহেতু মন্দির ভেঙে গেছে, দেবতারাও ভেঙে গেছে, এই কারণে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, মানে এখানে সেই মিষ্টি বাড়ি বলতে বলা হয়েছে যে কবির যে বাড়িটা ছিল সেটা তার কাছে একটি মিষ্টি বা একটি সুন্দর বাড়ি ছিল, তার নিজস্ব বাড়ি। এখানে সেই কথাই বলা হয়েছে, সেই বারান্দা মানে বাড়ির বারান্দা হয় আমরা জানি, ওই বারান্দায় কবির একটি ঝুলন্ত বিছানা ছিল, দোলনা টাইপের অনেকটা। ওই দোলনা টাইপের বিছানায় তিনি ঘুমিয়েছিলেন। গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। মানে গোলাপি গাছ, গোলাপ রঙের গাছ, ঠিক আছে, যেমন ধরে নাও তোমরা হচ্ছে গোলাপি, অনেক ধরনের হয় গোলাপি, গোলাপ গাছ, ওইসব গাছ। আরও এখানে বলা হয়েছে ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, মানে সব কিছু একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং আগুন ধরে গেছে সব কিছুতে। এখানে একথাই বলা হয়েছে। সেখানে ছিল শহর, মানে এবার এটা তো গ্রাম অঞ্চলের কথা হচ্ছে, এবার শহরের কথা, যেখানে শহর ছিল, শহরে ছড়িয়ে রইল কাঠকয়লা, মানে কাঠকয়লা হয় যেগুলো আমরা পোড়াই অনেক সময়। আগেকার দিনে বেশি পাওয়া যেত কাঠকয়লা, এখন তো গ্যাস চলে এসছে, আমাদের গ্যাস হয়েছে, কাঠ হয়েছে, আগুন হয়েছে, ঠিক আগে কাঠকয়লাই চলতো বেশিরভাগ। কাঠকয়লায় যে ট্রেনও চলতো আগেকার দিনে, তখন সেটাই বলা হয়েছে যে শহরে কাঠকয়লা সব ছড়ানো রয়েছে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির ভীষণ মাথা। দোমড়ানো লোহা বলতে মানে এখানে অনেক সময় হয় লোহা, যখন আমরা লোহাতে আঘাত করি তখন লোহাটা হয় আঘাতে একটু দুমড়ে মুচড়ে যায় আর কি। তো এখানে সেই কথাই বলা হয়েছে যে দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, মানে যেই হলুদ শান্ত দেবতারা আমাদের ছিল তাদের ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এখানে। তো মৃত পাথরের মূর্তির ভীষণ মাথা, মানে তাদের মাথায় মৃত পাথরের যে মূর্তি ছিল তাদের মাথা। এখানে কোথায় বলা হয়েছে রক্তের একটা কালো দাগ, মানে তারা দেবতা হলেও কি হবে, তারা একজন সামান্য পাথরের মূর্তি হলেও কি হবে, যখন তাদের মাথা, তাদের এখানে বলা হয়েছে যে তাদের মাথায় রক্তের একটা কালো দাগ দেখা যায়, ঠিক আছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মানে তার যে প্রিয়তমা ছিল তিনি এখনও মরেননি, তিনি তার অপেক্ষায়, কবির অপেক্ষায় আজও রয়েছে। তো এটাই সংক্ষিপ্ত তর্জমা নবরুণ ভট্টাচার্য তর্জমা হচ্ছে। আর এখানে তোমাদের বলে দিই, এখানে যে আমি প্রিয়তমা বললাম এটা কিন্তু একটা মেয়ে নয়, এটা আমাদের ভারত মাতা, মানে যেই দেশে কবি ছিল সেটা হচ্ছে ভারত মাতা। আর এখানে এই কথাটাই যে কবি চলে গেল, কবি কোথায় চলে গেল, কবি আসলে একজন হয়তো সৈন্য ছিল, তিনি যুদ্ধের জন্য বাইরের দেশে গিয়েছিলেন। তিনি জানতেন যে আমি যুদ্ধ করতে গেলে আমি হয়তো এবার নাও আসতে পারি, এই জন্য আমি নাও ফিরে আসতে পারি। তো এখানে যদি ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম পড়ার ভিডিও আরও আসবে। তো চলো এরপরে আমরা নিয়ে আসবো 3 মার্ক এবং 5 মার্কের কিছু বড় কোশ্চেন, কিছু শর্ট কোশ্চেন, MCQ।
তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।